দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড। রাতে সর্বোচ্চ 17,200 মেগাওয়াট উৎপাদন, 21% পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব পৃথিবীর। জমে উঠেছে গাবতলী পশুর হাট, ব্যস্ত কিশোরগঞ্জ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। দিনাজপুর, যশোরে সরগরম কামারপাড়া। রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, নিয়ম না মেনে যত্রতত্র বিক্রি, লাইসেন্স পেতে ভোগান্তি বলছেন বিক্রেতারা। এবং ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু, আজ মিলছে 31 মে টিকিট, শতভাগ আসনে অনলাইনে বিক্রি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার রাত 9টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,794 মেগাওয়াট, যা 2025 সালের 23 জুলাই অর্জিত হয়েছিল। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারের সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড বৃদ্ধি পায়। দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের বড় অংশ আসে আবাসিক খাত থেকে। এই খাত প্রায় 50 থেকে 55% বিদ্যুৎ ব্যবহৃত হয়, যা মূলত বাসাবাড়ি, ফ্যান, লাইট, এসি ও অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিটিপি। এ নিয়ে গণশুনানি শুরু করেছে বিইআরসি। দাম বাড়ানোর প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করেন নাগরিক সমাজ। যদিও বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তার স্বার্থ সংরক্ষণের পাশাপাশি জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্যই শুনানির আয়োজন করা হয়েছে। আজ গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে পক্ষগণ যুক্তিযুক্ত তথ্য, উপাত্ত ও প্রাসঙ্গিক বিষয়াদি পেশ করবেন, যা বস্তুনিষ্ঠ, জ্ঞাত এবং দালিলিক প্রমাণ দ্বারা সমর্থিত এবং যা কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক হবে। শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজ প্রকল্প বর্তমান সরকার হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এই অঙ্গীকার করেন। অনেকেই বড় বড় কথা বললেও বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে জানান সরকার প্রধান। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি কমাতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি সহ ক্ষয়ক্ষতি লাঘব করা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা প্রদান, পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে দক্ষতার সাথে করতে দেশে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। বুধবার দুপুরে গাজীপুরে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিচ্ছে। এ সংকট লাঘবে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্পেরও কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। তিনি আরো বলেন, অনেকেই বড় বড় কথা বললেও বিএনপি সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে জানান সরকার প্রধান। কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য
কাজে ব্যবহার করতে পারি। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি কমাতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। বিএনপি সরকার প্রকৃতিকে বাঁচিয়ে দেশের উন্নয়ন করে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পদ্মা ব্যারেজের মতো বিএনপি সরকার তিস্তা ব্যারেজের প্রকল্প বাস্তবায়ন করতে চায়। ধরপাড়া, টঙ্গী, গাজীপুর থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট। আগামী সপ্তাহ থেকে বাজার জমে উঠবে বলে মনে করছেন ব্যাপারীরা। কোরবানির গরু ৭০,০০০ থেকে ১০ লাখ আর ছাগলের দাম শুরু ১০,০০০ টাকা থেকে। ক্রেতা সমাগম বাড়লে দাম আরও কমবে বলে জানান ইজারাদাররা। এমআর আসাদের রিপোর্ট। গাবতলীর হাটে কুরবানির পশুর আগমন শুরু হলেও এখনও চলছে প্রস্তুতি। পশুর আরামের জন্য ফ্যান লাইটের পাশাপাশি বালু ইটের কাজও চলছে। ক্রেতার চেয়ে দর্শনার্থীর ভিড়ই বেশি। হাটে গরুর উপস্থিতি এখনও তেমন নয়। ব্যাপারীরা দাম হাঁকাচ্ছেন চড়া। তবে শুক্রবারের পর ক্রেতা বাড়লে দাম নাগালে আসবে বলে জানান তারা। গরু তো এখনো কিছুই আসেনি, গরু তো আসবে। গরু তো শুক্রবারের পরে তো গরু, আমাদের গরু আজও কিনছে মুকামে। গরু 13টা গরু আসছে, কাল 3টা বেচছি। 2টা আর নিয়েছে, এটা নিয়েছে হলো বারে 22,000 টাকা গরু বানতে। অনেক খরচ গরু ব্যবহার। এই খরচের জন্য মনে করেন গরুর দাম এখন স্বাভাবিককে তারা মনে করছে গরুর দাম এত চড়া কি জন্য। আসলে এদিক তো ক্যারিং খরচ, এখানে আসি খরচ, থাকা খাওয়া এও একটা খরচ আছে প্রতিদিন। গরুর তুলনায় ছাগলের শেডে বেচাকেনা তুলনামূলক ভালো। 10,000 থেকে শুরু, দাম ঠেকছে 90,000-এ। আমাদের সর্বনিম্ন ছাগল আছে 10,000 আর সর্বোচ্চ দাম আছে 70-60 এরকম দাম আছে। বেচাকেনা আপনাদের শনি রবিবার পরে থেকে বেচাকেনা হইব। এখন মাল আমরা আনছি কিছু, আর মাল আসবে যে রাত্রে। কুরবানিকে কেন্দ্র করে হাটের পাশের কামারের দোকানেও বেড়েছে ব্যস্ততা। ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে কিশোরগঞ্জ, ঝালকাঠিতে ও ব্রাহ্মণবাড়িয়ার গরুর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। খৈল, ভুসি, খড় ও ঘাস খাইয়ে স্টেরয়েড বা ইনজেকশন মুক্ত সুস্থ সবল গরু প্রস্তুত করছেন তারা। বাজারে দেশি ও শঙ্কর জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1,92,000 গবাদি পশু, যা স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 40,000 বেশি। ইনজেকশন বা কৃত্রিম উপায় ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু প্রস্তুত করা হয়েছে দাবি করছেন খামারিরা। এখানে প্রায় আমরা কুরবানির জন্য প্রায় 100 মতো গরু ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছি। মালিকের নির্দেশ। আমরা এই খাবারটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার উপরে নির্ভরশীল আমাদের খাবারটা। আমরা আশা করি যে এবার বিক্রি করলে যে আমরা রেটটা আশা করতেছি, এই রেট যদি আমরা বিক্রি করতে পারি ভালো একটা প্রফিট আশা করি পাবো। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে এবার জেলার বিভিন্ন হাটে 36টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যেন কোনো রকমের স্টেরয়েড, ড্রাগ, গ্রোথ হরমোন যেগুলি জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, এগুলি যেন তারা ব্যবহার না করে, সেই জন্য আমরা তাদের নিয়ে উঠান বৈঠক করেছি, লিফলেট বিতরণ করেছি এবং তাদেরকে প্রশিক্ষণও দিয়েছি। এদিকে ঝালকাঠিতে ঈদকে ঘিরে রাত দিন নেওয়া হচ্ছে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন। জেলার খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। এবার অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। বাইরে গরু কোরবানির সময় যদি না আসে তাহলে আমরা ক্ষুদ্র খামারিরা কিছু লাভবান হতে পারবো। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। এবার উপজেলার বিভিন্ন খামারে 10,000 গরু ও মহিষ মজুত রয়েছে। প্রকৃতির উপায়ে যেভাবে গরু লালন পালন করা হয় আমরা ওইভাবে গরু লালন পালন করি। আমাদের মেইন ফোকাসই থাকে ঘাস। এখানে সর্বনিম্ন আপনার 80,000 টাকা শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত গরু আমাদের কালেকশনে আসে। গবাদি পশুর স্বাস্থ্যসেবায় প্রাণী সম্পদ অধিদপ্তর স্থানীয় পর্যায়ে তৎপর রয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখন আমাদের এখানে যেমন এফএমডি এবং লাম্পি স্কিন রোগের একটা প্রাদুর্ভাব আছে, খামারিরা যেন তাদের গরুগুলোকে বাঁচিয়ে রাখতে পারে সেই হিসাবে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি।
পরবর্তীতে নিয়মিতই আমরা খামার পরিদর্শন করছি, পাশাপাশি তাদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে পরামর্শ দিয়ে খাবারের সবকিছু দিয়ে কিভাবে সহযোগিতা করা যায়। সবকিছু ঠিক থাকলে এবার ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন খামারিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যস্ত সময় পার করছেন খামারেরা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। অন্যদিকে যশোরের শার্শার কামারপাড়ায় এখনও জমে ওঠেনি বেচাকেনা। মোহাম্মদ শামসুল ইসলাম সামু ও শিশির কুমার সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টুংটাং শব্দই বলে দিচ্ছে কামারপাড়ার ব্যস্ততা। দিনাজপুরের ঘোড়াঘাটে দিনরাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো ঘোড়াঘাটের কামার পট্টিগুলো কয়লা ধোয়া, গনগনে লাল লোহা আর হাতুড়ি পেটানোর শব্দে মুখরিত হয়ে উঠেছে। খুব ব্যস্ত, খাবারও সময় পাচ্ছে না। সবকিছু পাওয়া যাবে এখানে। এদিকে যশোরের শার্শায় অলস সময় পার করছেন কোরবানির কাজে ব্যবহৃত ছুরি কোপা তৈরিকারক কামার ও বিক্রেতারা। ঈদের কোনো প্রভাব এখনো পড়েনি কামারপাড়ায়, তবে খুব দ্রুত বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতি কোনো বছরই বেচা কিনা নেই, আমরা এখন বেকারই বসে আছি, কোনো কাজ কাম কিচ্ছু, কর্মচারীর কোনো বেতনও দিতে পারছি। আর তো বেশি বাকি নেই, কয়েকদিন বাকি, 12, 14, 15, 18 খুলে যদি আমাদের বেচা কিনা না হয় তাহলে আমরা বেচবো কখন? আধুনিক যন্ত্রাংশের প্রভাবে হাতে তৈরি কামার শিল্পে দুর্দিন চললেও ঈদুল আজহায় আবারও জমে উঠতে শুরু করবে বলে আশা কামারিদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজবাড়ী গোয়ালন্দে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। এছাড়াও নিয়ম কানুনের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি। আর বিক্রেতারা বলছেন লাইসেন্স পেতে ভোগান্তি হচ্ছে। আবুল হোসেনের তথ্য চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সবশেষ ঘোষণা অনুযায়ী এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন বাজারে এই দামে সিলিন্ডার মিলছে না, কোথাও কোথাও বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিতর চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছে, এতে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। সরকার যেভাবে বাজারে নির্ধারিত দাম ধরে দেয়, কিন্তু বাজারে সেই দাম আমরা নিতে পারি না। বর্তমান গ্যাস আপনার 2050, 2020 টাকা। এইভাবে যদি গ্যাসের দাম বাড়ে, আমরা যারা ব্যবসায়ী আছি এভাবে তো ব্যবসা করতে পারবো না, ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে। এদিকে কেবল লাইসেন্স প্রাপ্তদের গ্যাস বিক্রির কথা থাকলেও তা মানা হচ্ছে না। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মুদি দোকান, পানের দোকান, স্বর্ণের দোকান, চায়ের দোকান সহ যত্রতত্র বিক্রি করা হচ্ছে রান্নার গ্যাস। সাধারণ জনগণ, আমরা আম পাবলিক, এই একটা বাচ্চা কাচ্চা নিয়ে বাজার ঘাটে আসে, দোকানপাটে কেনা বেচা করে, আমরাও কেনা বেচা করি, এগুলো তো খুব মারাত্মক একটা ঝুঁকি হয়ে যায়। মূল লাইসেন্স বিস্ফোরক না, সেটা নাই, সেটা যদি সহজভাবে করার নিয়ম হতো তো অবশ্যই করতাম। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ বলেন, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগের ছাড়পত্র ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। সরকারি নির্দেশনা এবং যথাযথ কর্তৃপক্ষের এই এনওসি, ছাড়পত্র, লাইসেন্স গ্রহণ করে তারা এই ব্যবসাটি পরিচালনা করেন। অন্যথায় আশা করি স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদারকি করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন বলছে, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। ভোক্তা যদি কোনো এরকম অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে তার অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করতে পারি। অনুমোদনবিহীন যদি কেউ এরকম যত্রতত্র বিক্রি করে থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের নজরদারি বাড়িয়ে নির্ধারিত দাম ও নিয়ম মেনে গ্যাস বিক্রি নিশ্চিতের দাবি সচেতন মহলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর 2টা থেকে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ পাওয়া যাচ্ছে 31 মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া 1 জনের টিকিট 22 মে, 2 জনের টিকিট 23 মে,
3 জনের টিকিট 24 মে এবং 4 জনের ফিরতি যাত্রার টিকিট 25 মে বিক্রি করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে আজ কলকাতায় বৈঠকে বসবে ভারত বাংলাদেশ 90তম যৌথ নদী কমিশনের বৈঠকেতে 3 দিনের এই বৈঠক চলবে শনিবার পর্যন্ত। সেখানে বৈঠকের ফাঁকি ফারাক্কায় নেমে গঙ্গা নদীর পানি পরিমাপ করবেন যৌথ প্রতিনিধি দল। পরদিন শুক্রবার তারা ফিরে আসবেন কলকাতায়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় 27 কিলোমিটার জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিএসএফ এর সঙ্গে বৈঠকে এই জমি হস্তান্তর করেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। সীমান্তে 600 কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার নেই। শিক্ষা একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। জাতীয় বাজেট সামনে এলেই প্রশ্ন ওঠে, শিক্ষা খাত কতটা গুরুত্ব পাচ্ছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কি পাচ্ছে তাদের বাস্তব চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ? জাতীয় বাজেটকে ঘিরে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে নানা প্রত্যাশা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। গত কয়েক বছরে শিক্ষা খাতে জাতীয় বাজেটের বরাদ্দ উল্লেখযোগ্য অংশ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা, আবাসন ও প্রযুক্তি উন্নয়নে থেকে গেছে নানা সীমাবদ্ধতা। রয়েছে আবাসন সংকট, পরিবহন সমস্যা, আবাসিক হলগুলোর খাদ্য মান নিয়ে অভিযোগ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে যুগোপযোগী বইপত্রের ঘাটতি। ফলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বাড়তি বরাদ্দের দাবি তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অবশ্যই এটা জাতীয় বাজেটের 10 থেকে 15% অন্ততপক্ষে আমাদের শিক্ষা খাতে হওয়া উচিত। আমাদের লাইব্রেরিতে এখনো হচ্ছে মডার্ন যে বইগুলা বা বর্তমানের যে বইগুলা এগুলো নাই। তারপর হচ্ছে ইবুকের যে সুবিধাটা এটা আমরা এখনো পাচ্ছি না। আবাসিকতার একটা অভাব থাকে, যেটা হচ্ছে যে মেইন কারণ হয়ে দাঁড়ায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সত্ত্বেও দেখা যায় যে আমাদেরকে বাইরে থাকতে হয় বেশিরভাগ স্টুডেন্টদের। কি পাবলিক ইউনিভার্সিটির যেখানে সমস্যাটা হয় সেটা হলো যে বিশাল বাজেট থাকে কিন্তু বাজেটের ইমপ্লিমেন্টেশনটা ভালো না। গবেষণার ক্ষেত্রে আরও বাজেট যদি বাড়ে আমরা গবেষণাতে একটু আগাইতে পারি, আমাদের শিক্ষাকে আরও গবেষণামুখী করতে পারি এবং আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি। বাসস্থান, খাদ্য সব জায়গায় হচ্ছে সুষমভাবে যদি আরেকটু সব জায়গায় যদি বাজেটটা বাড়ানো যায়। আসন্ন বাজেটে গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানান ফার্মেসি বিভাগের এই শিক্ষক। আমাদের দেশের এই যে ছেলেমেয়েরা তারা বাইরে যেয়ে অনেক ভালো ভালো কাজ করছে, দেশে যখন তারা ব্যাক আসছে ফিনান্সিয়াল সাপোর্ট না পাওয়ার কারণে কোনো কিছু করতে পারছে না। সরকারের উচিত আমাদের শিক্ষা খাতে স্পেশালি বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে রিসার্চ পারপাসে একটা বিরাট অংশ, বাজেটের একটা বিরাট অংশ ইনভেস্ট করা উচিত। বিশেষজ্ঞদের মতে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা খাতে ব্যয়কে খরচ নয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখতে হবে। কারণ দক্ষ মানব সম্পদ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। আমাদের দেশে রিসার্চে গভর্নমেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি লেভেলে সেরকম ফান্ডিং আসে না, এখনও সেই কালচারটা তৈরি হয়নি, যার ফলে গভর্নমেন্টের উপরেই আমাদেরকে ভরসা করতে হয়। তো সেইখানে বাজেট আসলে তবেই না দেশে ইনোভেশন আসবে, দেশে নতুন টেকনোলজি আসবে এবং অন্য সব কিছু শিক্ষাক্ষেত্রে জড়িত জিনিসগুলো আসবে এবং এটি ভবিষ্যতের জন্য এই দেশের অর্থনীতির জন্য পাথে হয়ে থাকবে। এই জন্য শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো অতীব জরুরি বলে আমি মনে করি। আসন্ন বাজেটে শিক্ষা খাত বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কতটা বাস্তবমুখী ও কার্যকর বরাদ্দ আসে এখন সেদিকে তাকিয়ে শিক্ষক শিক্ষার্থী এবং পুরো শিক্ষিত সমাজ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। এই প্রতিপাদ্যে বগুড়া সোনাতলায় নানা কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলার এওসবালিয়া ইউনিয়নের করমুল্লা এলাকায় মহিলা মাদ্রাসা ও এতিমখানা জায়গা দখল, ইপটিজিং, চাঁদা দাবি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নওগাঁর মান্দায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুল হক শামীমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেবক হিসাবে 60 দিন অতিবাহিত করায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান। জামালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার এবং এ নিয়ে নানা গবেষণা বিষয়ে আলোচনা সভা হয়েছে। ফরিদপুরে ভাঙ্গায় পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে। চাঁপাইনবাবগঞ্জে 48তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা হয়েছে। নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার 2025-26 অর্থ বছরের সংশোধিত ও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। ময়মনসিংহের চরপাড়ায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদবাগান তৈরিতে চেক বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। দীর্ঘ 30 বছর পর এটি দলটির প্রথম কোনো মেজর ট্রফি জয়। ফ্রাইবুর্গের ঘরের মাঠে ম্যাচের 41 মিনিটে মর্গান রজার্সের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন ইউরি তিলেমান্স। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জন ম্যাকগিনের পাসে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিরা। এবার 58 মিনিটে বুয়েন্দিরার অ্যাসিস্টে শেষ গোলটি করেন মর্গান রজার্স। কোচ উনাই এমেরির অধীনে এই ঐতিহাসিক জয়ে আগামী চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ভিলা। দর্শককে পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, যে ছবিগুলো মুছবে না কখনো সিলেট ট্রাস্ট। বিইআরসিতে গণশুনানি, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানিতে ভোক্তাদের আপত্তি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। খুলনা মেডিকেলে আগুন, 3 রোগীর মৃত্যু। সমকাল শিরোনাম করেছে, প্রশাসনে বদলি, পদায়ন ও নিয়োগ নিয়ে তালগোল, অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক, 5 বার চিঠি দেয় ইউনিসেফ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কেন বাড়ছে খুনাখুনি, অচল দুদক, সচল হয়রানি, আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই। যুগান্তর শিরোনাম করেছে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, হাইকোর্টের বিষয়, সবার আগে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা। গাজীপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে সরকার। কল্লোলিনী নদী এখন ধু ধু বালুচর, ঘুচবে কি দুঃখ তিস্তা পারে। আমার দেশ শিরোনাম করেছে, বেসরকারি খাতে বিনিয়োগ খরা, মন্থর জিডিপি, মার্চে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমেছে 4.72%, দেশের ইতিহাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের। দ্য ডেইলি স্টার, মিসেলস আউটব্রেক, ইউনিসেফ ওয়ার্নিংস ফেল অন deaf ears, ওয়েভ অফ গ্রিসলি মার্ডার্স ফুয়েল সেফটি ফিয়ার্স।
দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড। রাতে সর্বোচ্চ 17,200 মেগাওয়াট উৎপাদন, 21% পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব পিডিবির। জমে উঠেছে গাবতলী পশুর হাট, ব্যস্ত কিশোরগঞ্জ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। দিনাজপুর যশোরে সরগরম কামারপাড়া। রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, নিয়ম না মেনে যত্রতত্র বিক্রি, লাইসেন্স পেতে ভোগান্তি বলছেন বিক্রেতারা। এবং ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ মিলছে 31 মে টিকিট, শতভাগ আসন অনলাইনে বিক্রি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।